সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন সহ ৩ দফা দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সাহেব চরমনাই পেয়ার পদ্ধতিতে যে নির্বাচনের দাবি রেখেছেন, সমাজে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত, ইসলাম প্রতিষ্ঠা হবে। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে কালো শাটডাউন চলবে, আলোচনায় আগ্রহ। ইরান আবারও পরমাণু কর্মসূচি শুরু করলে বোমা হামলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নির্বাচন আয়োজন সহ ৩ দফা দাবিতে আজ ঢাকায় মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় এর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকাল থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ওই পর্বে সারা দেশের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। একটা দাবি হলো নারী নীতি বাতিলের প্রসঙ্গে, দ্বিতীয় আরেকটা হলো যে বাংলাদেশ নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। এই সংস্কারের দাবি নিয়ে আমরা বাংলাদেশে এই ইসলামী আন্দোলনের সমাবেশে আগমন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসাব চরমনাই কে দেখতে চাই হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমরা ফ্যাসিস্টদেরকে আর দেখতে চাই না। একটা ইসলামী আদর্শিক সরকার এর নেতৃত্বে দেশ চলবে, মানুষ শান্তি শৃঙ্খলার সাথে থাকবে। রাজধানী ঢাকা আজ ছিল চরমোনাই পীরের অনুসারীদের মিলন মেলা। সারা দেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী অর্থাৎ পীরের অনুসারীরা জড়ো হন। এতে জনসমুদ্রে পরিণত হয় তাদের মহাসমাবেশ। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী। সবার গন্তব্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। উদ্দেশ্য সংগঠনের মহাসমাবেশে অংশ নেওয়া। চরমোনাই পীরের এই রাজনৈতিক দলের প্রায় সব সদস্যই পীরের ভক্ত অনুরাগী। সংবিধান সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে এ আয়োজন করে দলটি। দুপুর ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। আমির যে নির্দেশনা দেবে পরবর্তীতে আমরা এই নির্দেশনা পালন করব এবং সমাজে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত, ইসলাম প্রতিষ্ঠা হবে। সাহেব চরমনাই পেয়ার পদ্ধতিতে যে নির্বাচনের দাবি রেখেছেন, এই পেয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হয়ে শান্তি শৃঙ্খলার সাথে এদেশে আমরা বসবাস করতে চাই। আমরা হুজুর আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি, আমরা দাবি উত্থাপন করেছি সরকারের কাছে। নেতাকর্মীরা জানান ২০২৪ সালের ৫ আগস্টে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় সবচেয়ে বড় এই আয়োজন সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে হাজার হাজার চরমোনাই ভক্ত রাজধানীতে হাজির হন। আমরা আসছি নেত্রকোনা জেলা থেকে, গতকাল রাতে বাসে আসছি, ওখান থেকে রাত 10টায় রওনা দিয়েছি। রাজশাহী নাটোর থেকে আসছি, 90 জন লোক আসছি 2টা গাড়ি। আমি আসছি বিক্রমপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করার জন্য। দুপুরের পর শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এতে অন্য কয়েকটি দলের নেতারাও অতিথি হিসেবে যোগ দেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজকের মতো কালো কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তারা সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এর আগে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে। শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তা কর্মচারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। শাস্তিমূলক ব্যবস্থার সতর্কতা উপেক্ষা করে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকার কেন একজন লোকের জন্য আমাদের এতগুলো লোককে ক্ষতিগ্রস্ত করছে, দেশকে ক্ষতিগ্রস্ত করছে? তিনি দমন, নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে সেই ফ্যাসিবাদী মাফিয়া স্টাইলে সে এনবিআরকে পরিচালনা করতে চাচ্ছেন। বিকেল ৩টায় রাজস্ব ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।
এতে দাবি আদায়ে অনড় থাকার কথা জানান নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। সংকট নিরসনে সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। 12 মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ গঠন করে সরকার। এরপর থেকে আন্দোলন করে আসছেন কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হতে শুরু করেছে। শনিবার সকাল 6টা থেকে কর্মসূচি শুরু হয়। এতে বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি পণ্যের শুল্ক আদায় বন্ধ হয়ে গেছে, তবে এখন পর্যন্ত জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো কার্যক্রম চালু রয়েছে, কারণ এসব জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন আগেই হয়েছে। নতুন আসা যেসব জাহাজের নিবন্ধন হয়নি সেগুলো জেটিতে ভেড়ানো হচ্ছে না। কর্মসূচি অব্যাহত থাকলে পুরো বন্দর অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয়। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম জানান, এই কর্মসূচি আমদানি রপ্তানিতে ভয়াবহ সংকট তৈরি করবে, কারণ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দরে অচলাবস্থা তৈরি হবে। ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি নতুন করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করায় ইরানের সর্বোচ্চ নেতার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে খামেনিকে তিনি একটি কুৎসিত মৃত্যু থেকে বাঁচিয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ ইরান পরমাণু ইস্যুতে চুক্তি করতে চাইলে ট্রাম্পকে আগে আয়াতুল্লাহ আলী খামেনিকে অসম্মানজনক মন্তব্য বন্ধ করতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কুষ্টিয়ায় অনুমোদনহীন অসংখ্য অটোরিকশা ও ইজি বাইক চলছে। অতিরিক্ত এসব যানবাহনের কারণে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। কুষ্টিয়ায় অনুমোদিত অটোরিকশার সংখ্যা 2700, অথচ অবৈধভাবে চলাচল করছে প্রায় 10,000 অটোরিকশা। প্রয়োজনের তুলনায় বেশি যানবাহন হওয়ায় অসুবিধায় পড়তে হচ্ছে পৌরবাসীর। যানজটের পাশাপাশি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। 3 চাকার এসব অবৈধ যানবাহনের বেশিরভাগ চালকও অনভিজ্ঞ। এদের কোনো রকম কোনো প্রশিক্ষণ নেই, কিভাবে কখন ব্রেক করতে হবে, কখন থামতে হবে, কোনো দিক যাইতে হলে কি করতে হবে, কোনো ধরনের প্রশিক্ষণ নেই। এই অদক্ষ চালকের কারণেই কুষ্টিয়াতে এই সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অটোর সংখ্যা এত পরিমাণ বেশি যে আমাদের ছাত্র বা মনে করেন লেখাপড়ার যে কলেজে যাতায়াত বা জ্যাম, মনে করেন অনেক ঝামেলা বা মনে করেন অসুবিধা। এত পরিমাণে যানজট হয় এই অটোর কারণে, কেউ ভালোভাবে চলাফেরাও করতে পারে না। সকালপালেকে স্কুলে নিয়ে গেলাম, সেই টাইমে অনেক জ্যাম হয়, এই কারণে মানে দেরি হয়ে যায়। লাইসেন্স পাওয়া যানের চালকরা জানান, বহিরাগতদের কারণে বিপাকে পড়েছেন তারা। বেশি গাড়ি হওয়ায় কমেছে তাদের আয়। পৌরসভার লাইসেন্স আছে আপনার 2700, অথচ গাড়ি চলছে 27,000-এর বেশি। এখানে আপনার যানজট হচ্ছে, ভাড়া কমছে, আমরা ভাড়া মারতে পারছি না। আমাদের ভাড়া কমে যাচ্ছে, তারপর দ্বিতীয়ত তারা বিনা পয়সায় সারা বছর চালাই যাচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান অবৈধ যান নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিআরটিএ, জেলা ম্যাজিস্ট্রেট এবং পৌরসভা আমাদেরকে যদি সম্মিলিতভাবে সাহায্য সহযোগিতা করে তবে এইটা অচিরেই খুব দ্রুত নিরসন করা সম্ভব। আপনার জেলা প্রশাসন, পৌরসভা এবং বিআরটিএ যদি আমাদের সাথে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, ইনশাল্লাহ কুষ্টিয়াবাসীকে আমরা যানজট মুক্ত একটি শহর উপহার দিতে পারবো। পৌরসভার কর্মকর্তারা জানান প্রয়োজন অনুযায়ী লাইসেন্স দেওয়া হলেও শহরে তার কয়েকগুণ যান চলাচল করছে, যার অধিকাংশই শহরের বাইরের। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। দীপ্ত বার্তাকক্ষ। নারী এশিয়ান কাপ বাছাই রোববার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক বাংলাদেশ দল। তারই বাড়তি প্রস্তুতি নিচ্ছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা 6:30টায়। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া হবে এএফসি এশিয়ান কাপের ২১তম আসর। ২২ দলের সেই লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়া ২০২২ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানের অংশগ্রহণ নিশ্চিত। আর বাছাইয়ের ৮ গ্রুপের সেরা ৮ দল পাবে মূল পর্বে খেলার টিকিট। ২৩ জুন শুরু হওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ ২৯ জুন থেকে। মিয়ানমারে সি গ্রুপের খেলায় বাংলাদেশের ৩ প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে। প্রথম ম্যাচে বাহরাইনকে মোকাবেলা করবে বাংলাদেশ। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন ৯২ ও বাংলাদেশ ১২৮তম অবস্থানে। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক দল। আমরা এখানে মায়ানমারে খেলতে আসছি, আমাদের হলো ৩টা ম্যাচ। তো দেশবাসীর থেকে আমি দোয়া চাই যেন আমরা ভালো খেলতে পারি। বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা ২ বার চ্যাম্পিয়ন। প্লেয়ারদের সবার কন্ডিশন ভালো, কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি। আমাদের টার্গেট আছে সামনে ২৯ তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। ২ জুলাই মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, আর ৫ জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় নির্বাচন সহ ৩ দফা দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে কালো শাটডাউন চলবে, আলোচনায় আগ্রহ। ইরান আবার পরমাণু কর্মসূচি শুরু করলে বোমা হামলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।